লীলা দৌড়ো, লীলা জোরে দৌড়ো, লীলা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি দৌড়ো লীলা। দাঁড়াও লীলা, দৌড়ো, দাঁড়াও। দৌড়ো বাবা, দৌড়ো। দেখাচ্ছি তোদের। অসহায়ভাবে মার খাওয়া মা বাবা আর তাদের কান্নাকাটি করা বাচ্চাকে কেন এত নিষ্ঠুরভাবে আলাদা করা হচ্ছিল? এটা কোন জায়গা ছিল যেখানে ল অ্যান্ড অর্ডারকে অগ্রাহ্য করে ক্ষমতাবান তার নিজের লাঠির জোর দেখাচ্ছিল আর দুর্বলের সামান্য ক্ষমতাকে পিষিয়ে দেওয়া হচ্ছিল? এই কেসটা আসলে কি ছিল, আর এই নিষ্ঠুরতার কারণই বা কি ছিল? আজকের দিনটা কত বড়, তাই না? সন্ধে হতে হতে এমন মনে হচ্ছে যেন 14 বছরের বনবাস কাটিয়ে ফিরছি। আরে শোনো না আমার রানী, একটু হাসবে তো। এই দেখো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই দেখো। নিজের এই সোনার রূপও নিজের কাছেই রাখো, রান্নাঘরে কাজ আছে আমার। আরে শুনবে তো। সোনার হরিণ দেখে সীতার তো খুব ভালো লাগলো, আর সীতার সোনার হরিণের প্রতি আগ্রহ দেখে রাম বলল, বাবা চলে চলে আমার সোনার লাড্ডু কোলে আয়। বাবা বাবা আমার জন্য গাজরের হালুয়া হ্যাঁ, নিয়ে এনেছো? এসেছি তো। যাও গিয়ে মায়ের কাছ থেকে নিয়ে এসো, যাও। ইয়ে! কখনো গজা কখনো মালপোয়া, রোজ রোজ এসব আনলে তো ওর মাথা বিগড়ে যাবে। আরে মা, ওর জন্যই তো বাড়িটা সবসময় হাসি খুশি থাকে, না হলে আমরা যা গরিব, কবে আমাদের দম বন্ধ হয়েছে। এইরকম গম্ভীর করে কথা বলছিস কেন তুই? আজকাল তো রমা চুপচাপ থাকে। দেখ বাবা, সংসারের কাজ করতে করতে ওর মাথাটা বিগড়ে যায়। তুই তো ওকে কখনো কখনো একটু ঘুরিয়ে ফিরে আনতে পারিস, বাইরে ঘুরলে ওর মনটা একটু ভালো হয়ে যায়। এই তো এসে গেছি আমরা দোকানে, এই যে। চলো চলো। বাবা আমার এটা হ্যাঁ, চাই। এটা কিনে দেবো মা। এটা দাদা কত দাম? এটা 50 টাকা। দাও দাও, দিয়ে দাও। এই নাও দাদা 50 টাকা। এই চলো তুমি এখান থেকে, চলো 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 আমার সাথে চলো। আচ্ছা, আরে আর একটা পরিয়ে দিচ্ছি, আর একটা পরিয়ে দিচ্ছি। একটু ভালো রং দেখে দেখাও। অন্য রঙের? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, এটা বেশ ভালো। আচ্ছা, কত দাম এটা? ব্যাস 500 টাকা। 500 টাকা? না, অনেক বেশি দাম। আরে একবার পরে তো দেখো, এটাতে তোমাকে বেশ মানাবে। চলো রমা, চলো এখান থেকে ওঠো। আরে, চুড়িটা খুলে ফেলো। কিন্তু চুড়ি- আমি বললাম চলো এখান থেকে। আরে, চুড়ি কথাটা নেবো না। শোনো, চলো পরে কিনে দেবো। চুড়িটা নিতে চুড়িটা হবে। নিয়ে যান, পরে কিনে দেবো। চলো ছিল ছিল তো। চুড়িটা। আরে আরে এখন বিরক্ত করো না তো, এমনিতেই ক্লান্ত লাগছে। এই দেখো, আরে এটার সুগন্ধ তোমার সব ক্লান্তি দূর করে দেবে। আরে একবার দেখো তো। আমার দরকার নেই, বালিশটা পাতো আর শুয়ে পড়ো, আমারও ঘুম পেয়েছে। আরে রমা, তুমি আমার উপর রাগ করে আছো নাকি? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে খুশি নও তাই না? কেন, আমার দুঃখের কথা শুনবে তুমি? তুমি তো জানো যে আমি কোটিপতি বা লাখপতি নই, কিন্তু তোমার স্বামী তো বটেই। আচ্ছা, তাই এখন তুমি আমায় খোঁটা দিচ্ছ? তা না রমা, তুমি বোঝার চেষ্টা করো। 8 বছর হয়ে গেছে এই বাড়িতে খাচ্ছি, কিন্তু কখনো কখনো যদি সুখ দুঃখের কথা বলি তোমার খারাপ লেগে যায়।
আমার তো বাসন মাজতে মাজতে হাতে কড়াও পড়ে গেছে, কিন্তু তোমার কি? তোমরা তো বউ না, কাজের লোক চেয়েছো। বউ বাড়ির চাকর নয়, বাড়ির লক্ষ্মী হয়। তো এখন তোমার অভাবে দুর্ভাগ্য আমার উপরে তুমি চাপিয়ে দেবে ইচ্ছে করে। তুমি সব কথাকে উল্টো ভাবে নিচ্ছ কেন? সোজা উল্টো সব একই ভাবনা। তাছাড়াও এমন কি কথা হলে আমরা অনেক বড় লোক হয়ে যাব? আমার কিছু দরকার নেই, শুতে দাও। ইংরেজিতে না এটাকে এটিএম কার্ড বলে, জানো তো মা? আর তারপরে এটা এটিএম মেশিনে দিলেই না তারপর হুড়ুর হুড়ুর করে টাকা বেরোতে থাকে। কি কথা বলছিস? মেশিন থেকে টাকা? হ্যাঁ, 100 100 500 500 নোট সব তাড়াতাড়ি তাই বেরোতে নাকি? থাকে। আরে ভাই সুবোধ, প্রণাম নিও দাদা। হ্যাঁ, সুখে থাক ভাই, সুখে থাক, আয় বুকে আয়। তো হঠাৎ এখানে কি ব্যাপার? ওই দাদা ইংরেজিতে বলে না সারপ্রাইজ, ব্যাস ওটাই দিতে চলে এলাম। ছুটি পেয়ে গেছিস তুই? ছুটি টুটি পাইনি, চাকরি ছেড়ে দিয়েছি। আর তাছাড়া ওই সিকিউরিটি গার্ডের চাকরি করে কি বা হবে? চাকরি ছেড়ে দিয়েছিস? তাহলে এখন কি করবি? দাদা শহরে একটা প্রবাদ আছে, চাকরি আর ছোকরি সবসময় বদলানো উচিত। আরে কি সব আজে বাজে কথা শিখেছিস শহর থেকে? আরে মা ওসব কিছু নয়, শুধু কথাটাই শিখেছি, তোমার সংস্কারটা ভুলিনি আমি। কিন্তু এখন কি করবি? বিজনেস। আর মা তোমার সুবোধ সিং হয়ে যাবে কোটিপতি। তারপর দেখো গাড়ি বাড়ি চাকর বাকর সব লাইন লাগিয়ে দেবো। আমার সোনা। এই নাও সুবোধ, ভালো করে খাও। আরে বৌদি এত খাওয়ালে তো এক্ষুনি বাথরুমে দৌড়তে হবে। ছি, এরকম বলো না। তাছাড়াও শহরে এরকম খাবার কোত্থেকে পেতে? এটা তো একদম ঠিক বলেছো। তা বৌদি কি ভালো রান্না করেছো তুমি। দাদা তুমি তো লটারি জিতে গেছো। বৌদি এত সুন্দরী আর তার উপর আবার এত ভালো রান্না করাটা বউ পেয়ে গেছো। আর মা তুমি আমার একটা কথা শুনে রাখো, তোমার যদি আমার বিয়ে দেওয়ার ইচ্ছে হয় তাহলে বৌদির মতন একটা সুন্দরী মানে একটা বিউটিফুল মেয়ে খুঁজো। বিউটিফুল মানে জানো তো কি? বিউটিফুল মানে হলো সুন্দর এবং সুশীল, যেমন হলো আমার বৌদি। এখানে কিছু নেই বৌদি, জীবন তো শহরে পড়ে আছে, ওখানে সবকিছুই অটোমেটিক। আচ্ছা। হ্যাঁ, ওখানে কত উঁচু উঁচু বাড়ি, কত নতুন নতুন গাড়ি, টাকা বের করার মেশিন, মোবাইল সব আছে ওখানে। তুমি আমার মোবাইলটা দেখেছো? না। দেখোনি? এই দেখো কি সুন্দর ফোনটা, তাই না? হ্যাঁ। ফোন, ইন্টারনেট সবকিছু আছে এটায়। দেখো ক্যামেরা। কত টাকা দিয়ে কিনেছো এটা? 5000। 5000? এবার যখন শহরে যাব না তোমার জন্য একটা নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ। আরে বাহ। তো এই কথা একটা সেলফি হয়ে যাক। এটা কি গো? সেলফি জানো নাকি? না। এটা নতুন শহরের নতুন ফ্যাশন, মানে ধরে নাও নিজের ছবি নিজেই তুলবে। নিজের ছবি নিজে তুলবো? হ্যাঁ। যাও। বিশ্বাস হচ্ছে না? এদিকে তাকাও। আরে হ্যাঁ, এতে তো আমাদের দুজনকে দেখা হ্যাঁ, যাচ্ছে। এদিকে তাকাও। আচ্ছা, এইভাবে সেলফি তোলে। রমা, আমি জমিতে যাচ্ছি। আচ্ছা শোনো, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। না না ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে শোনো না। এই দেখো বিউটিফুল মানে হলো সুন্দর এবং সুশীল, যেমন হলো আমার বৌদি। বাবা মা কোথায় রে? ভেতরে আর কাকা? ভেতরে। তা তুই বাইরে কি করছিস? তোকে বলেছিলাম না ভেতরে খেলবি। কাকাই তো বললো বাইরে গিয়ে খেলতে। ওই তো অনিলও এসে গেছে। এবার দেখো মা,
যতক্ষণ আমি শহরে গিয়ে নতুন নিজের বাড়ি না নিয়ে নিচ্ছি ততক্ষণ আমার বিয়ের কথা একদম ভেবো না। কিন্তু বাবা, আরে মা, এখন আমার খেলাধুলো করার বয়স। যখনই তুমি বলো খালি বিয়ে আর বিয়ে। ও দাদা, হ্যাঁ, তোমাকে একটা কথা বলার আছে। বল। এই চাষবাস আর আমার দ্বারা হবে না, বুঝলে তো। আমি ভাবছি শহরে একটা চাকরি টাকরি খুঁজে নি। দেখ সুবোধ, ভালো জিনিস বাইরে থেকে দেখতেই ভালো লাগে, এটা আমাদের বাবা বলতেন। আরে ওনার মাথা খারাপ হয়ে গেছিল। আমি ওনার মতন হতে চাই না, ওনার মতন মাটি কুপিয়ে কুপিয়ে আমি মরতে চাই না। দেখ, পাগলামি করিস না, চাষির ছেলেরা সারা জীবন চাষবাসই করে। আরে কিভাবে বেঁচে থাকবো? সারা জীবন ভূমিমাতার পুজো করে, ধনধান্যে পুষ্পে পড়া, এই গান করে কোন চাষি বড়লোক হয়েছে বলো তো? আর তাছাড়া এই মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে তোমার মতন আমি থাকতে পারবো না। আমি বাকিদের মতন আমি সারাদিন মাটি কোপাতে পারবো না। আমাকে শহরে গিয়ে অনেক টাকা কামাতে হবে। সুবোধ ঠিকই বলছে। পূর্বপুরুষদের শিক্ষা কি কাজে এসেছে আমাদের? অর্ধেক জীবন শেষ হয়ে গেল, না রমাকে সুখ দিতে পারলাম, না মেয়েটাকে ভালো একটা ভবিষ্যৎ। ব্যাস, অনেক হয়ে গেছে বনবাস। এবার আমি শহরে যাব। দেশের ছোট বড় গ্রাম থেকে রোজ কত মানুষ রোজগারের জন্য শহরে আসে। শহরের চাকচিক্যে নিজের ভাগ্য চমকে নেওয়ার লালসায় প্রায় তারা আপনজনের থেকে দূরে সরে যায়। আর অনিলের মতো অশিক্ষিত মানুষ যখন শহরে চলে আসে, তখন তার চ্যালেঞ্জ লেখাপড়া জানা মানুষের সঙ্গে খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। অনিল আর রমার সম্পর্ক আর্থিক অনটনের জন্য প্রথম থেকেই খারাপ ছিল। আর তার উপর সুবোধের শহুরে চালচলনে রমার আকর্ষণ অনিলের মনে নানাবিধ অন্তর্দ্বন্দ্ব তৈরি করছিল। কিন্তু নিজের অবস্থার বিরুদ্ধে গিয়ে অনিলের এই শহরে যাওয়ার সিদ্ধান্ত সামান্য আনন্দের জন্য জীবন নিয়ে যেন জুয়া খেলার মতো ছিল। হঠাৎ করে শহরে চাকরি করার মন কি করে হলো তোর? আসলে মা, আমার মেয়েও তো বড় হচ্ছে। কালকে হয়তো এটা ভাবতে পারে যে ওর কাকা বড় শহরে থাকে আর ওর বাবা সামান্য গ্রামে। তখন তুইও যদি শহরে চলে যাস, তাহলে এই বাপ ঠাকুরদার সম্পত্তি দেখবে কে? মা, জমি অন্যকে চাষ করতে দিয়ে দেবো। তাছাড়াও চাষবাস করে কি এমন লাভ হচ্ছে? আমার মনে হচ্ছে শহরের জাঁকজমকি আমার ভবিষ্যৎ ফেরাবে। ওয়েটারের কাজ করবে? হ্যাঁ সাহেব। মাসের মায়না ৮,০০০ টাকা। রাজি তো? রাজি আছি সাহেব। দেরি করে আসা, কাজে ফাঁকি দেওয়া আমি কিন্তু একদম সহ্য করতে পারি না। কোনো অভিযোগ জমা পড়বে না সাহেব। ঠিক আছে, কালকে থেকে শুরু করো। আমার বউ আর বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে আসতে চাই। যদি আপনি কালকের বদলে দুদিন পরে শুরু করতে বলেন তাহলে খুব উপকার হবে সাহেব। কিন্তু দেখো, যদি দুদিনের পরে তুমি না আসতে পারো তাহলে কিন্তু আমি অন্য কাউকে রেখে দেবো। না না সাহেব, এরকম হবে না। আমি এখন আসছি সাহেব, আসছি। হ্যাঁ রমা, রমা, আমি শহরে চাকরি পেয়ে গেছি। হ্যাঁ কি বলছো তুমি? সত্যি, একদম সত্যি। কাল তুমি, আমি আর মেয়ে একসাথে বেরিয়ে যাবো শহরে। আরে বাহ 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 বাহ, দারুণ ব্যাপার তো দাদা। তুমি তো শহুরে বাবু হয়ে গেলে। চলো আমিও যাবো তোমাদের সাথে। না সুবোধ, তুই মায়ের সাথে এখানে থাক। হ্যাঁ, আমাদের শহরে কটা দিন কাটাতে দে, তারপর তোকে আর মাকে দুজনকে নিয়ে চলে যাব, ঠিক আছে? মেঘা, মেঘা মা, আরে আমার সোনা। আসো, ভেতরে এসো, আসো। এই হচ্ছে আমাদের শহরের বাড়ি। এখানে সমস্ত জিনিস বাড়ির মালিকের, আমাদের কাজে আসবে এগুলো। এবার আমাদের গরিবি দূর হয়ে যাবে। এবার তো খুশি তুমি, তাই না? এই নাও দাদা।
করছো? কেমন লাগছে বলো তোমার? সারাদিন তো তুমি কাজের মধ্যে থাকো আর আমি ঘরের মধ্যে একা বসে থাকি। আচ্ছা শোনো, আমি বেড়াতে যেতে চাই। ঠিক আছে, আমি সাহেবের সঙ্গে কথা বলে 2-4 দিন ছুটি নেব, তারপরে তোমাকে ঘোরাতে নিয়ে যাব। ঠিক আছে তো? নাও এবার একটু আদর করো। আরে আরে কি করছো? মেয়েটা জেগে যাবে। আরে জাগবে না বাবা। ছাড়ো, আমার ক্লান্ত লাগছে। আরে শুনবে তো? আমি ঘুমোবো। আরে আরে কথাটা তো ঘুম শোনো। আসছে আমার। আরে রমা, কথাটা শুনবে তো? এটাই হচ্ছে আমার হোটেল, এখানেই আমি কাজ করি। এসো, তাড়াতাড়ি এসো। চলো চলো, আমার সাহেবের সঙ্গে তোমাকে দেখা করাবো। নমস্কার সাহেব, এটা আমার বউ, গ্রাম থেকে এসেছে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। শুধু একটু শহরে ঘুরতে চাইছিল, তাই আমি ভাবলাম যে খাওয়ার দাওয়া। আরে তোমারই তো রেস্টুরেন্ট এটা, যেটা মন চাইবে সেটা খেয়ে নিও। হ্যাঁ, যাও খাও, আরাম করে বসে খেয়ে নাও। বলো, কি খাবে তুমি? আমি না ওই পনিরের সবজিটা হয় না, ওটা খেতে চাই। আর ওই কাজু দেওয়া শাক, ওটাও। আর ওই বড় বড় রুটিগুলো হয় না, উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে বানায়। দাঁড়াও দাঁড়াও, অনেক দাম এসবের। একটা কাজ করা যাক, চানা বাটারা খাই। আমি ওই ছোলা বাটোরা খাবো না। আর আজ শহরে নিয়ে এসেছো, আজকে তো একটু খাওয়াবে নাকি? খুব দাম পড়ে যাবে, পকেট খালি হয়ে যাবে। আমি ওসব কিছু শুনতে চাই না। আমি যেটা খেতে চেয়েছি আমি ওটাই খাবো। বেশি কথা বলো না। আরে শোনো, কথাটা দেখো, বোঝার চেষ্টা করো। যেটা মন চাইছে সেটাই খেয়ে নাও, টাকা পয়সা চিন্তা একদম করো না না। না সাহেব, আরে তুমি তো এই রেস্টুরেন্টে কাজ করো, নিজের বউ যা চাইছে আর এই বাচ্চা যেটা চাইছে সেটাই খাই দাও। চলো খাও, যা মন চাইছে তাই খাও। এখন তো সাহেবও বলে দিল, আমি তো খাবোই। তোমার সাহেবটা না খুব ভালো লোক জানো। দেখলে কত দামি দামি খাবার বিনা পয়সাতেই খাইয়ে দিল। আমি ভাবছিলাম আমিও চাকরিটা করতে পারি। তুমি আবার চাকরি? কেন? আমি চাকরি করলে কি ক্ষতি হবে শুনি? শহরে মেয়েরাও চাকরি করে। সবে 2 দিন হয়েছে তুমি শহরে এসেছো, আর তুমি জানো কি শহরের ব্যাপারে? আর তুমি কোন কাজটা করতে পারো? রান্নাটা তো ভালো করতে পারি। হোটেলের রান্নাঘরে যে কোনো কাজ করতে পারবো। সাহেবকে বলে তো দেখো একবার। না না, এসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? হ্যাঁ, প্রয়োজন আছে। দেখো, আমরা দুজনে একসঙ্গে কাজ করলে তাহলে আমাদের ইনকাম অনেক অনেক বেশি বেড়ে যাবে। ইচ্ছার কোনো শেষ নেই। আর যত টাকা আমি রোজগার করি সেটা আমাদের সংসারে যথেষ্ট। চাকরির চিন্তা মাথা থেকে বের করে দাও তুমি। আর এখানে রানীর মতো থাকো। আরে দেখো, একদিন তোমার এই রাজা না এখানে রাজমহল তৈরি করে দেবে। রাজমহল যখন হবে তখন হবে, কিন্তু আগে আমাকে একটা ফোন এনে দেবে, একদম সুবোধের মতো। ঠিক আছে, প্রথম মাইনে পাওয়ার পরেই তোমাকে ফোন এনে দেবো। এবার খুশি তো? মনে হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। ঠাকুর করুক রমা এরকম ভাবেই খুশি থাকুক। নিজের পরিবারের এই খুশিটাকে ধরে রাখার জন্য আমি খুব পরিশ্রম করব। এই নাও 8,000 টাকা তোমার মাইনের। অনেক ধন্যবাদ সাহেব। আর শোনো, এই 1,500 টাকা তোমার বোনাস। বোনাস? বোনাস। এছাড়াও আর একটা বোনাস আছে তোমার স্ত্রীর জন্য। শুধু তোমার স্ত্রীর জন্য নয়, বাচ্চার জন্য আছে। আবার নিয়ে এসো এখানে। হ্যাঁ, আরাম করে সপরিবারে খাবার খেও, সেটাও বিনামূল্যে। অনেক ধন্যবাদ সাহেব। রমা, 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 তাড়াতাড়ি চোখটা বন্ধ করো। কেন?
কি হয়েছে? আরে বন্ধ করো না, তোমার জন্য একটা জিনিস এনেছি। আরে কি হয়েছে বলো না। আরে আমার রানী, চোখটা তো বন্ধ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও করেছি। এই এই নাও। আরে ফোন কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি প্রথম মাইনে পেলাম আর সাথে বোনাসও, তাই তোমার জন্য এটা নিয়ে এলাম। নমস্কার দাদা। সুবোধ, তুই? হ্যাঁ, আজ সকালেই এসেছে। আজকের দিনটা কত ভালো তাই না? আজ শুভদ এসেছে, আজ তুমি প্রথম মাইনেও আর পেলে। তোমার নতুন ফোন হ্যাঁ। দেখাও আমাকে। এই তো। আচ্ছা ওটা নি, ওটাকে কি বলে, নিজের ছবি নিজে তোলে? সেলফি। আরে বৌদি, এটা তো সামনে কোনো ক্যামেরাই নেই। কি কথা বলছো? হ্যাঁ, ক্যামেরাই নেই? এই দেখো না। আমি তোমায় বলেছিলাম না আমার শুভদের মতো ফোন চাই। আরে ওটা অনেক দামি, আপাতত এটা দিয়ে কাজ চালাও, পরে আমি আরেকটা কিনে দেবো। আমি বলেছিলাম এরকম ফোন আমার চাই না। এটা দিয়ে আমি সেলফি কি করে তুলবো? এতে অনেকগুলো খেলা রয়েছে, দেখো না। কই দেখি একবার। বেশি গেমও নেই এতে, একটা দুটো রয়েছে, এই একটা আর এই একটা, ব্যাস। আমার দরকার নেই এরকম ফোনের। আমি বলেছিলাম তোমাকে শুভদের মতো ফোন চাই। আরে বৌদি শোনো না। দেখলে দাদা, তুমি যদি আগে শহরে আসতে তাহলে তোমার আজকে ব্যাপারই আলাদা হতো, কিন্তু কোনো ব্যাপার না, আমি এসে গেছি তো। আমার বিজনেসটা জমে গেলে তোমাকে আমার সাথে নিয়ে নেবো। এই ফোনটা একদম ভালো না, রেডিও নেই এতে। আরে বৌদি, আমার বিজনেসটা তো হতে দাও, এর থেকে অনেক ভালো ফোন কিনে দেবো। বিজনেস করা কি কোনো জাদু মন্ত্র নাকি, যে মন্ত্র পড়ে কোটিপতি হয়ে গেলাম? আরে দাদা, আমি তোমার জীবনটাই পাল্টে দেবো। বিজনেসের চক্কর ছাড়, আর কোনো ভালো চাকরি কর। দাদা, আমি এসব চাকরি টাকরি করতে আসিনি। বড় শহরে বিজনেস করা এত সহজ নয়, হ্যাঁ? পরে আফসোস করার থেকে ভালো যে তুই এখনই বুঝে যা। শোন, আমাদের হোটেলে একটা ওয়েটারের জায়গা খালি রয়েছে, তুই চল কালকে আমার সাথে। সাহেবের সাথে কথা বলবো, দুই ভাই একসাথে মিলে কাজ করব। আমি ওসব ওয়েটারের কাজ করব না, তোমার চাকরি তোমার কাছেই রাখো। আরে সুবোধ, কয়েকটা দিন চাকরিটা করে নাও, বেশ কিছু টাকা হাতে চলে আসবে, আর তারপর যখন অনেক টাকা হয়ে যাবে তখন বিজনেসটা করবে, তাই না? ঠিক আছে, যখন তুমি বলছো তাহলে হয়ে যাই ওয়েটার। ঠিক আছে, যাবো, চলো তোমার সাথে কাল। ঠিক আছে, এবার খুশি তো? আচ্ছা তারপর আমার ফোন? আরে হ্যাঁ হ্যাঁ, ওটাও কিনে দেবো। সাহেব, গত 1 মাস ধরে বড় ছেলের কাছে আমার কোনো ফোন যায়নি, ছোট ছেলের কাছেও কোনো ফোন যায়নি। আপনি আগে বসুন এখানে। আসুন মাসিমা। আপনার ছেলের নামটা কি? সাহেব, বড় ছেলের নাম অনিল আর ছোট ছেলের নাম সুবোধ। 2 মাস আগে আমার বড় ছেলে অনিল ওর স্ত্রীকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে এখানে চলে এসেছিল। এরপরে সুবোধও চলে এসেছিল ওর কাছে। এরা সব থাকে কোথায়? সাহেব, ওদের ঠিকানা আমি জানি না। একবার অনিল আমাকে মানি অর্ডার পাঠিয়েছিল, কোনো খোঁজ না পেয়ে 8 তারিখেই আমি এখানে চলে এসেছি। আমি গিয়ে দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো রয়েছে। আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। ও ভাই শোনো, বলো। এই ঠিকানাটা কোথায় হবে বলতে পারো? এই যে এই সামনের বাড়িটা, একদম কোণের বাড়িটা। হ্যাঁ ওইখানে? হ্যাঁ, ওটাই। এনার কাছ থেকে অনিল আর সুবোধের ফোন নাম্বারটা নাও, আর খোঁজ নাও যে এদের ফোন কবে থেকে বন্ধ, বন্ধ হওয়ার আগে কোন লোকেশনে ছিল। স্যার, আপনার ছেলেদের সাথে কারোর কোনো শত্রুতা ছিল? সাহেব, গ্রামে তো কারোর সাথে শত্রুতা ছিল না, আর শহরের কথা আমি জানি না। আচ্ছা, ওরা দুজন কি কাজ করতো? সাহেব, ও একটা বড় হোটেলে বেয়ারার কাজ করত। কোন হোটেল? কোনো ওই বড় হোটেলে, জয়পুর জায়গা নাম। হ্যাঁ স্যার, ওরা দুজনেই এখানের ওয়েটার ছিল, কিন্তু আমি 1 মাস আগে দুজনকে এখান থেকে বাইরে বার করে দিয়েছি। কেন? ওরা আমার ড্রয়ার থেকে 10,000 টাকা চুরি করেছিল। ও সাহেব, ভদ্রভাবে কথা বলো, রেসপেক্ট আছে আমার একটা। আমাকে দেখে চোর মনে হয়? ছোট মুখে বড় কথা।
ওই টাকা তুই চুরি দেখো করেছিস। সাহেব, তুমি কিন্তু আমার উপর মিথ্যে অভিযোগ লাগাচ্ছ। আরে শালা, এই সবাই আমার পুরনো কর্মচারী আর তুই নতুন এসেছিস। সাহেব। চল বের কর টাকা। সুবোধ এটা করতে পারে না সাহেব। তাহলে তুমি টাকা চুরি করেছো? তুমিও তো এখানে নতুন এসছো। না না সাহেব, আপনি ভুল ভাবছেন। বেশি কথা বলা বন্ধ করো, বাইরে বার করে দাও দুজনকে। সাহেব, আর হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যদি আমার টাকাটা আমি ফেরত না পাই তাহলে দুজনকেই জেলে পুরে দেবো। চলো বের করে দাও এদের দুজনকে। কথাটা শুনুন। তোমরা পুলিশে কমপ্লেন করেছো? না স্যার। কেন করোনি? ওর দাদার উপরে আমার একটু সিম্প্যাথি ছিল, বলেছিল যে ও টাকাটা ফিরিয়ে দেবে আমায়। বড় ভাই খুব সরল ছিল, কিন্তু ছোটটা 1 নম্বরের বদমাস। ও কি তোমাদের টাকা ফিরিয়ে দিয়েছে? না স্যার, অনিল আমাকে কথা দিয়েছিল, কিন্তু তারপরে ও আর ফেরত আসেনি। সাহেব, সুবোধের অপরাধের শাস্তি বেচারা অনিলকে পেতে হয়েছে। স্যার, চুরি অনিল করেনি, চুরি সুবোধ করেছে। তুমি দেখেছো সুবোধকে চুরি করতে? স্যার দেখি তো নি, কিন্তু ওর মুখ দেখলেই বোঝা যেত এরকম। হ্যালো, আরে পুলিশ তো রেস্টুরেন্ট অব্দি চলে এসছে। তালাটা ভেঙে ফেলো। যা পাথর নিয়ে আয়। স্যার, প্রতিবেশীদের সব জিজ্ঞাসাবাদ করো, তারপরে এসে আমাকে রিপোর্ট করো। স্যার, স্যার, অনিলের প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারলাম 20 দিন আগে পর্যন্ত অনিল ওর বউ আর মেয়েকে নিয়ে ওখানে থাকতো। সুবোধও 1 মাস আগে পর্যন্ত ওর সাথে ছিল, কিন্তু শেষ দিনে দেখা যায়নি ওকে। আর স্যার, একজন প্রতিবেশী তো এও বলল যে শেষ দিনে সুবোধ ওই বাড়িতে একবার এসেছিল, যখন অনিল ওখানে ছিল না। সুবোধ কবে এসেছিল ওই বাড়িতে? স্যার, ওই চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার 1 সপ্তাহ পর, মানে ওই 8ই আগস্ট। বড় ভাই যখন বাড়িতে ছিল না তখন সুবোধ কেন ওই বাড়িতে এলো? স্যার, সুবোধ ওই জয়পুর গিয়ে রেস্টুরেন্ট থেকে 10,000 টাকা চুরি করেছিল, সেই জন্য তো অনিল ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এটাও হতে পারে যে সুবোধ ওর ভাইজি আর বৌদির সাথে দেখা করতে এসেছিল। দুই ভাইয়ের মোবাইল ডিটেলস? সুবোধের ফোন স্যার 10ই আগস্ট থেকে বন্ধ। যখন ওর বৌদির সাথে দেখা করতে গিয়েছিল তার 2 দিন পর থেকে ওর লাস্ট লোকেশন ওই এরিয়ার আশেপাশে পাওয়া যাচ্ছে, যেখানে অনিল ভাড়া বাড়িতে থাকতো। আর অনিলের ফোন কবে বন্ধ হয়েছে? স্যার, ওর ফোন তো সুবোধ ওখানে যাওয়ার 2 দিন পর থেকেই বন্ধ, তার মানে ওই 6ই আগস্ট থেকে। আর হ্যাঁ স্যার, অনিলের বাড়ি থেকে আমরা যে মোবাইল বক্সটা পেয়েছি ওর IMEI নাম্বারটা ট্রেস হয়ে গেছে, লোকেশন ওই বেনারের আশেপাশে। আর ওই এরিয়ায় অনিলের সাথে কাজ করতো যে ওয়েটার বিক্রমেরও বাড়ি আছে। তুলে নিয়ে এসো ওকে। ইয়েস স্যার। কি হচ্ছে স্যার? সার্চ করো ভিতরে। কেন স্যার? হ্যাঁ স্যার। এই যে স্যার, ওর মোবাইলটা। স্যার স্যার স্যার, আমি কিছু করিনি স্যার। বল। স্যার, আমি কিছু করিনি। অনিলের ফোন তোর কাছে কি করে এলো বল? কোথায় অনিল? স্যার স্যার, আমি জানি না অনিল কোথায়। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, অনিল কোথায় আমি জানি না। অনিল আমাকে এই মোবাইলটা বিক্রি করেছিল। ওর চাকরি চলে যাওয়ার পর থেকে ওর বেশ কিছু টাকার দরকার ছিল স্যার। চাকরি যাবার কতদিন পরে তোর কাছে এই মোবাইলটা বেঁচেছিল? এই ধরুন আপনার 8-10 দিন পরে এই স্যার। 8 না 10। ঠিক করে মনে নেই স্যার আমার, কিন্তু যখন অনিলের বউ আমার মালিকের সাথে দেখা করলো তার ঠিক 2 দিন আগে স্যার। কি? অনিলের বউ তোর মালিকের সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ স্যার। আজ কি সেবা করবো আপনার? সাহেব, আপনি অনিলকে আর একবার চাকরিটা দিয়ে দেখুন। চুরি সুবোধ করেছে, ও এরকম কাজ করতেই পারে না। খুব বিশ্বাস করেন নিজের স্বামীকে? সাহেব, ও খুব সরল মানুষ। ও তো সুবোধের সাথে কোনো সম্পর্ক রাখে না। ও জানে সুবোধ চুরি করেছে। এখন আপনিই বলুন, ও যদি মিথ্যে বলতো এরকম কাজ করতো? আমাদের মালিক অনিলের বউয়ের ওপর খুব দয়ালু ছিল। সেদিন ওর কথায় মালিক নাও বলেনি, হ্যাঁও বলেনি স্যার।
শুধু বলেছিল ভেবে বলছি। অনিলের স্ত্রীর প্রতি দয়াবান হবার কারণটা কি? স্যার অনিল 2-3 বার ওর বউকে নিয়ে আর ওর মেয়েকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে এসেছিল, আর আমাদের মালিক ওদেরকে অনেক দামি দামি খাবার খাইয়েছিল এবং ফ্রিতে। আর স্যার আমার বাড়ির লোককে আমি যদি 1 কাপ চাও খাওয়াই না, তাহলে সেটা আমার মাইনে থেকে কেটে নিত স্যার। জয়পুরের রেস্টুরেন্টের মালিকটাকে প্রথম থেকে গোলমেলে লাগছে। নিশ্চয় ওর নজর পড়েছে ওই অনিলের বউয়ের প্রতি। সেই কারণে মিথ্যে অভিযোগে অনিলকে চাকরি থেকে তাড়িয়ে দেয়, যাতে ওর স্ত্রীর প্রতি সুযোগ নিতে পারে। তুলে নিয়ে এসো ওকে, তারপর যা করার আমি দেখছি। স্যার, তোমাদের মালিক কোথায়? উনি তো কাল থেকে আসেননি। ওর নাম্বার দাও। হ্যাঁ, দিচ্ছি। আপনি যে নম্বরে চেষ্টা করছেন সেটি আপাতত বন্ধ আছে। এই তোমাদের মালিক থাকে কোথায়? হ্যালো স্যার, এই জয়পুর জয়কার রেস্টুরেন্টের মালিক রাজেশের বাড়ি আর মোবাইল দুটোই বন্ধ, আর কাল থেকে ও রেস্টুরেন্টেও আসেনি। ওর ফটো চারিদিকে সার্কুলেট করে দাও, আর খোঁজ নাও যে ও পালিয়ে কোথায় গেছে। ওকে স্যার। কি হয়েছে? এমন ভাবে তাকিয়ে আছো কেন? পুলিশকে ফোন করতে হবে। বাবা, বাবা আমরা বাড়ি কবে যাব? হ্যাঁ, কি? ওকে। প্রথমে আমাকে এটা লুকিয়েছিলিস যে অনিলের বউ তোর সাথে দেখা করতে এসেছিল, তারপর ফোন করে একে তোর ঠেকের অ্যাড্রেসটা দিয়েছিলিস। এসব কি চলছে? হ্যাঁ স্যার আমি ভয় পেয়ে গেছিলাম যে কোথাও অনিল আমায় প্রাণে না মেরে ফেলে। ওর দুর্বুদ্ধিতে অনেক সময় ও খুবই হিংস্র হয়ে ওঠে। ওর দুর্বুদ্ধি নাকি আমাকে নির্বোধ বানানোর চেষ্টা করছিস? কোথায় পালিয়ে গেছিল হঠাৎ? পালিয়ে গেছি কোথায় স্যার? আমি যখন এটা জানতে পারলাম যে আপনারা আমাকেই খুঁজছেন, তখন সামনে আসাটাই ঠিক ভাবলাম আমি। আর আপনি, আপনার কি চলছে এর সাথে? স্যার আমার দেওর ওনার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছে, যেই কারণে উনি আমার স্বামীকেও চাকরি থেকে বের করে দেন। তারপরে 2 ভাইয়ের মধ্যে এমন ঝগড়া হলো যে দুজন দুজনের শত্রু হয়ে গেল। সাহেবের টাকা তুই চুরি করেছিস তাই না? একদম চিল্লাবি না। তুই আমাদের জীবন একেবারে শেষ করে রেখে দিয়েছিস। কেন চুরি করেছিস? আর ঝগড়া শেষে যখন ও বাড়িতে ফিরলো, তখন আমাকে উল্টো পাল্টা বলতে লাগলো। এসব কি করে হলো? রক্ত পড়ছে কেন? কি হয়েছে বলো না। আর সুবোধ কোথায়? সাবধান, তোর মুখে যেন আর ওই নোংরা ছেলেটার নাম না শুনি। এসব কি বলছো তুমি? ও তো তোমার ভাই হয়। আর আমি তোর বর। বর নিজের না ও। কি উল্টো পাল্টা বকছো তুমি? ভুলভাল বকছি? আর তুমি নিজেকে ধোয়া তুলসী পাতা নাকি? আমার অনুপস্থিতিতে ওর সাথে আমার সম্পর্ক বানাসনি তো, যে তুই ওর তরফদারি করছিস আমার সামনে? বল বল। আমি জানি না সুবোধের সাথে ওর কি হয়েছিল, তারপরেও আমার উপর উল্টো পাল্টা অপবাদ দিতে লাগলো। আমি থাকতে পারিনি সাহেব, ছাড়ো আমায়। ও আবার দেওর হয়, আর দেওর ভাইয়ের সমান হয়, বুঝলে তুমি? 8 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। যদি এখন আমার এতই খারাপ লাগে তো মেরে ফেলো আমায়, কিন্তু এইভাবে অপবাদ দিও না। তারপরে জানি না ওর মন ওকে কি বলেছে, আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল।
আমাকে ক্ষমা করে দাও রমা। আমার মাথা খারাপ হয়ে গেছিল যে তোমার উপরে আমি সন্দেহ করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও রমা, আমাকে ক্ষমা করে দাও। যদি অনিল মিথ্যে সন্দেহই করে থাকে তাহলে ওই ঝগড়ার পরে সুবোধ কেন গিয়েছিল তোমার কাছে? হ্যাঁ, এসেছিল তো? নাকি বলবে যে মনে নেই? আমার সব মনে আছে সাহেব। সুবোধ এসেছিল, কিন্তু আমি ওকে থাকতে দিইনি। দেখো সুবোধ, আমি চাই না তোমার জন্য আমাদের সংসারে অশান্তি হোক। জানি না তোমার দাদার মাথায় কি সব কথা চলছে। তুমি যদি আসতে চাও আসতে পারো, কিন্তু যখন দাদা থাকবে তখন আসবে, বুঝলে? তুমি এর সাথে দেখা করতে রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ সাহেব, অনিলের চাকরি গেছিল 1 সপ্তাহ হয়ে গেছে। ও অন্য চাকরিও পাচ্ছিল না। এই জন্য আমি ওকে বললাম, দেখো চুরি তুমি করনি, চুরি সুবোধ করেছে। ওর জন্য তুমি ভুগবে কেন? তুমি না একবার সাহেবের সাথে কথা বলো। উনি আমার কোনো কথা শুনতে চাইছেন না। তুমি বললে আমি গিয়ে কথা বলি। উনি খুব ভালো মানুষ, হতে পারে আমাদের সাহায্য করবে। তারপর সাহেবের সঙ্গে দেখা করলাম, আর সাহেব নিজের বাড়িতে আমাদের রান্নার কাজ দিলেন, থাকার জন্য ঘরও দিলেন। তুই একে বাড়িতে কেন কাজ দিয়েছিলিস, রেস্টুরেন্টে কেন দিসনি? দেখো, ও যদি তোমাকে চাপ দিয়ে এইসব কথা বলিয়ে থাকে তাহলে একদম ভয় পাবে না। না সাহেব, এরকম কিচ্ছু হয়নি। অনিলও তোমার সাথে ওর বাড়িতেই ছিল, তাহলে সে কোথায় গেল? আমি জানি না সাহেব, কিন্তু ও একা পালায়নি, আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। পালিয়ে গেছে? কিন্তু কেন? জানি না সাহেব, ও একদম পাগলের মতো হয়ে গেছিল। শুধু পাগল না, জেদি, সন্দেহ করত আর খুব রাগারাগি করত। সুবোধের পরে ও এরকম বলছিল যে এনার সাথে আমার খারাপ সম্পর্ক রয়েছে। ওর এই সন্দেহ করার কারণে আমি ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না। স্যার, আমি তো শুধু ওদের ভালো ভেবেই ওকে চাকরিটা দিয়েছিলাম, কিন্তু অনিল তো ওর সন্দেহের জালে আমাকেও জড়িয়ে ফেলেছিল। আমি যদি বোঝানোর চেষ্টা করতাম ওকে, আমার উপর আরো রেগে যেত, আর তারপর মারধর করতো, অত্যাচার করতো। বেঁচে থাকা মুশকিল হয়ে গেছিল। আর তারপর ভুলের জন্য ক্ষমাও চাইতে আসতো, কিন্তু তারপর আবার সেই একই কাজ করতো। একদিন আমি বলেই দিলাম, যদি তোমার ব্যবহার এরকমই থাকে তো মেঘাকে নিয়ে আমি গ্রামে চলে যাব। এটা শুনে এমন ব্যবহার করলো যেন আমার প্রাণই নিয়ে নেবে। দেখো অনিল, নিজের বউকে এরকম ভাবে মেরো না। এরকম পাগলের মতন কেউ মারধর করে নাকি? ও আমার নিজের বউ, আমি মারবো না পেটাবো? আপনি মাঝখানে বলার কে? নিজের বউ বলে কি তুমি পশুর মতন করে পেটাবে? মারবো? এই, মেঘা, এদিকে আয় তো। এদিকে আয়। আরে কি করছো নাকি অনিল? ছাড়ো। ও আমার মেয়ে, তোর মতো বেশ্যার কাছে আমি ওকে রাখবো না। চল মা, চল আমার সাথে। আমার ছোট বাচ্চাটা না জানে কি অবস্থায় আছে। সেই সময় তুমি আমার কাছে আসোনি কেন? আমি ভেবেছি সাহেব ও ফিরে আসবে, কিন্তু না। হ্যাঁ, তারপরে আমার কাছে সুবোধের ফোন এসেছিল। কোথায়? সাহেবের ফোনে। আর ও আমায় বলল, বৌদি, আমি খুঁজে পেয়েছি তোমার স্বামীকে। আচ্ছা, কোথায় আছে ও? মেঘা কোথায়? আরে বলে দেবো, এত তাড়াহুড়ো করছো কেন? আগে আমি আমার অপমানের বদলাটা তো নিইনি দাদার সাথে। অনিলের সাথে আমার বাচ্চাটা আছে সাহেব। যদি 2 ভাইয়ের শত্রুতার কারণে আমার মেয়েটার ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন পারবো না সাহেব। কোন নাম্বার থেকে ফোন করেছিল সুবোধ? স্যার, স্যার এই নাম্বারটা থেকে। মা, তুমি? মা, বৌমা, বৌমা, তুই কোথায় গিয়েছিলি? কি হয়ে গেল মা? তুই কোথায় গিয়েছিলি বৌমা? তুই এতদিন কোথায় ছিলিস বৌমা? আমার অনিল আর সুবোধ এখন কোথায় আছে? বল না আমাকে বৌমা। বৌমা, তুই তুই আমার মেঘা, আমার নিজের মেঘা। তোকে আমি আমার বুকের থেকে আলাদা হতে দেব না। সবসময় আমার বুকের মাঝে আগলে রাখবো, আলাদা হতে দেব না। আমার মেঘা তুই, কাউকে নিয়ে যেতে দেবো না, কাউকে নিয়ে যেতে দেবো না। স্যার, সুবোধ যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা ট্রেস হয়ে গেছে। ওটা এখনো অন আছে। লোকেশন ওই দাদির আশেপাশে দেখাচ্ছে।
ভেঙে ফেলো। পুরো বাড়িটা তল্লাশি করো। গ্রাম থেকে শহরে আসা দুই ভাইয়ের নিখোঁজ হওয়া থেকে শুরু হওয়া এই কেস এখন এক ভাইয়ের হত্যার কেস হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সত্যিই কি অনিল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল? এটা তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে রমাকে নিয়ে অনিল খুবই পজিটিভ ছিল। অন্য কোনো পুরুষ রমার দিকে তাকালেও অনিল সহ্য করতে পারত না। আর রমাও বলেছিল যে অনিলের এই অভ্যেসই তাকে সন্দেহপ্রবণ করে তুলেছিল। প্রথমে তো সে নিজের স্ত্রী এবং ছোট ভাইয়ের সম্পর্ককেও সন্দেহের ফলে বলি দিয়েছিল, আর তারপর রমার বিরুদ্ধে নিজের মালিক রাজেশের সঙ্গে সম্পর্ক রাখার অপবাদ দিয়ে না শুধু তাকে অপমান করলো, বরং তার গায়েও হাত তুলেছিল। কিন্তু নিজের মেয়ে মেঘাকে নিয়ে রমার জীবন থেকে চলে যাওয়ার পিছনে অনিলের আসল উদ্দেশ্য কি ছিল? সুবোধের হত্যা কবে, কখন, কোথায়, কিভাবে হয়েছিল? আর অনিল তার মেয়ে মেঘাকে সঙ্গে নিয়ে এখন কোথায় রয়েছে? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ্সনী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.